সবাই তো আবার বাসায় চলে আসছে অনেক। ও আচ্ছা আচ্ছা, তার মানে অনলাইন পরীক্ষা দিতে গোপালগঞ্জ আসছিলা? তোর ওই যে গোপালগঞ্জে গেলে পড়াশোনা ভালো হবে না, এখানে তো বাড়িতে এলোমেলো পড়াশোনা। আচ্ছা আচ্ছা, এইটার পাশাপাশি আরো ইন্টেনশন ছিল নিশ্চয়ই, গড সেভ আস, যে আমরা অনলাইন পরীক্ষা অফ করে দিয়েছিলাম, রাইট? এখন বুঝবো অফলাইন পরীক্ষা অ্যাজ ইউজুয়াল হবে। এনিওয়ে দ্যাটস এ জোক, আমার ওইটা বলার ইচ্ছা ছিল না। এখন তোমাদের মোস্ট প্রবাবলি আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং হবে আসলে, এক্স্যাক্টলি হোয়েন উই উইল বি এবল টু ওপেন ফর থার্ড ইয়ার। এবং থার্ড ইয়ার ওপেন করলে আসলে আমাদের এই যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোল্ড করি আমরা, যেসব ডিপার্টমেন্ট, এইসব চেয়ারম্যানের দাবি ছিল যে আমাদের ছাত্ররা কোথায় থাকবে, বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল, যারা হলে থাকে। সো আগে হল খুলতে হবে, এরপরে হচ্ছে ওপেন করতে হবে। এই দাবির মুখে আবার পিছায় কিনা সেটা বুঝতেছি, কারণ হল খুলতে গেলে তোমাদের ভ্যাকসিনেশন 60-70% এনশিওর করতে হবে। তো দেখা যাক কি হয়, but we hope that we will be all able to open at some point during October. মেন্টালি প্রিপারেশন নিতে থাকো, আর যত দ্রুত সম্ভব আমরা পরীক্ষা শুরু করব। ওপেনিং হয়তো 2-1 দিন অথবা 1 সপ্তাহ লেট হতে পারে আমাদের নেপালি ফ্রেন্ডদের জন্য, তারা যদি আসতে ডিলে করে। স্যার আপনার কথাটা একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে স্যার। স্যার একটু কথা শোনা যায় না? একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে ঠিক আছে। তুমি কি স্লাইড দেখতে পাও? জি স্যার। স্যার অক্টোবরে কখন খুলবে স্যার? 5 তারিখে খোলার সম্ভাবনা আছে? অক্টোবরের 1 তারিখেও সম্ভাবনা আছে, অক্টোবরের 30 তারিখেও সম্ভাবনা আছে। মানে এখন এক্স্যাক্টলি কিছু বলা যাচ্ছে না, বাট আমরা আশা করি অ্যারাউন্ড এট এনি ডেট অফ অক্টোবর। ঠিক আছে, কারণ একাডেমিক কাউন্সিলের মেম্বার হচ্ছে ডিনস, চেয়ারম্যানস, ঠিক আছে। এর মধ্যে অনেক পেসিমিস্টিক ইন্ডিভিজুয়াল আছে যারা অতি সতর্ক। তারা অনেকের অপিনিয়ন আছে 100% ভ্যাকসিনেশন এনশিওর না করে স্যার হল খোলা যাবে না। ওকে, তো সেক্ষেত্রে আসলেই সমস্যা। তো আশা করি ওই ধরনের প্রস্তাবনা খুব বেশি অ্যাকসেপ্টেবল হবে না, মোটামুটি ভাবে 70% স্যার এই যে হয়ে স্যার গেলে। আমি স্যার স্যার এখানে ভ্যাকসিনের জন্য আবেদন করছি এখান থেকে 1.5 মাস আগে, এখনো আমার এসএমএস আসেনি, তো আমি কি আচ্ছা, আমাদের আমাদের ইউনিভার্সিটি না, প্রত্যেক ইউনিভার্সিটি আছে যে মেডিকেল সেন্টার আছে, কথাবার্তা চলছে অ্যাকচুয়ালি যে এখান থেকে ছাত্রদের ভ্যাকসিনেশন করা যায় কিনা। এটা যদি সাকসেসফুল হয় তাহলে ভ্যাকসিনেশন তোমাদের ইজি হবে। স্যার? তো এনিওয়ে, ওপেনিং ডেট নিয়ে তোমাদের এত কনসার্ন হওয়ার কারণ নাই, তোমরা মেন্টালি প্রিপারেশন রাখো, এবং আমরা হয়তো জানতে পারবো আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং এর পরেই, সেটা অবশ্যই 27 তারিখের আগে হওয়ার কথা। লেটস সি কি হয়। স্যার বডি টেম্পারেচার 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকলেও স্কুলে অ্যালাউ করতেছে না অনেক স্কুলে ছাত্রদের। এটা তো অবশ্যই একটা ফ্যাক্ট, তাই না? তাই বলে 0.1 জ্বর ঠিক আছে, তাই বলে এত কম কিভাবে? এখন হচ্ছে এটা ডিপেন্ড করে যে পজিশন প্রধানের উনি কতটুকু সতর্ক হয়ে চলতে চায়। হয়তো ওই স্কুলের অবস্থা এরকম যে সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং করা যাচ্ছে না, রাইট? যার জন্য একটু সন্দেহ হলেই 1-2 দিন আইসোলেশনে অথবা 1-2 দিন অফ থাকা তো কোনো ব্যাপার না, রাইট? আর আমাদের ক্ষেত্রেও হয়তো একই ধরনের প্রসিজিওর ফলো করা হবে। আমাদের টেম্পারেচার রিডিং নিয়ে হয়তো ক্লাসরুমে অথবা পরীক্ষা হলে ঢোকা, মানে আমি জানি না অন্যরা কি করতেছে যাদের পরীক্ষা শুরু হয়েছে, বাট আমার ইচ্ছা তাই, আমি সেই ধরনের প্রিপারেশন নিচ্ছি। মানে অল প্রোটেক্টিভ মেজার্স তোমাদের পার্সোনালি মেনটেন করতে হবে, যেমন হ্যান্ড স্যানিটাইজার তোমাদের একটা ব্যাগে রাখতে হবে, তোমাদের মাস্ক একটা মানে মুখে থাকতে হবে, আর 2-1টা হচ্ছে ব্যাগে থাকতে হবে। এরপরে আমরা হ্যান্ড স্যানিটাইজার প্রোভাইড করার চেষ্টা করব, ওটার উপর ডিপেন্ড করা যাবে না, অবশ্যই নিজেরটা নিজেই মেনটেন করবা।
আর যথাসম্ভব আমরা কি বলি অল প্রিকশনস ফলো করা ট্রাই করবো আর কি। হ্যাঁ, আগের মতো পরীক্ষা এক রুমে না নিয়ে হয়তো আরেকটা রুম নিয়ে ডিস্টেন্সিং মেনটেন করে ওইভাবে পরীক্ষা নেব। সো ইট উইল ডিপেন্ড, বাট প্রথমের দিকে আমাদের শো করতে হবে, কারণ যেদিন তোমরা ফার্স্ট ইন করবা সেদিন দেখবা একটা সাংবাদিক এসে একটা ছবি তুলে নিয়ে গেছে। সো কোনো কারণে যদি 3-4 জন একসাথে বসছো, বুঝছো, তাহলে মানে ডিপার্টমেন্টের মান সম্মান গেছে। যার জন্য হচ্ছে যে খুব কেয়ারফুল থাকতে হবে আর কি। আর আমরা আশা রাখি যে আমরা খুব তাড়াতাড়ি হয়তো মিট করতে পারবো বাই অক্টোবর। তো এই আশাবাদ রেখে আজকে শুরু করি আমরা। তোমরা অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে তোমাদের অনেক কমন সেন্স ডেভেলপ হয়েছে ডেইরি কেমিস্ট্রি এন্ড মাইক্রোবায়োলজির, এবং এখন যা বলবো যা পড়াবো সেটা রিপিটেড মনে হতে পারে, অথবা এরকম মনে হতে পারে আমরা সবই জানি, রাইট? অ্যাসাইনমেন্ট করা এই একটা অ্যাডভান্টেজ যদি ইফেক্টিভ অ্যাসাইনমেন্ট করো, প্রেজেন্টেশন করো। আমরা আজকে পড়বো মাইক্রোবায়োলজি অফ র মিল্ক। র মিল্ক আমরা জানি একটা অ্যাসাইনমেন্ট ছিল তোমাদের মিল্ক সিক্রেশন ফেজ। ওই সময়টায় যখন সিক্রেশন হয় তখন মিল্ক স্টেরাইল থাকে। স্টেরাইল মানে বুঝাই মাইক্রোবস ফ্রি থাকে, ওকে, বাট ইট ক্যান বি কন্টামিনেটেড ইভেন when it is staying in the udder waiting for letting down. স্যার ক্লাস রেকর্ড হচ্ছে না। So যেটা বলতেছিলাম মিল্ক স্টেরাইল ডিউরিং সিক্রেশন এবং immediately after secretion when it comes to udder, as while it stays, udder is a reservoir, you know, এবং udder থাকাকালীনও তোমার মাইক্রোবিয়াল ইনফেকশন অথবা মাইক্রোবিয়াল এক্সপোজার হতে পারে, রাইট, থ্রু দ্য ট্রিট ক্যানাল। ট্রিট ক্যানালের নাম শুনছো? ট্রিট ক্যানালের নাম শুনছো? জি স্যার। Good. সো আমরা সেই র মিল্কের মাইক্রোবায়োলজি পড়বো, রাইট? একটু বোঝার চেষ্টা করবো। এগেইন আমি বলতেছি এটা রিপিটেড হতে পারে, তোমরা অনেক কিছুই এখন জানো। সো the microbiology of fluid milk impact on production and consumption of dairy product in several different ways. কারণ এর এন্ট্রি হচ্ছে ইভেন মিল্কটা যখন আন্ডারে থাকে তখন থেকে, রাইট? সো numerous type of bacteria can degrade milk component. As a result, it create negative sensory attributes, decrease processed product shelf life, as well as adversely affect the cultured dairy products quality and its yield. Sorry. So এগুলো খুবই introductory কথা. Since several pathogens are sometimes associated with milk and other dairy products, the microbiology of raw milk has a greater implications on human health as well. কারণ তোমরা জানো কিনা যে র মিল্ক খাওয়া যায় কিনা? র মিল্ক খাওয়া যায়? কেউ খাও র মিল্ক? আচ্ছা, র বলতে জাস্ট হচ্ছে মানে লেট ডাউন মিল্ক, যেটা মানে জাস্ট ইমিডিয়েটলি মিল্কিং করা হয়েছে, কোনো ধরনের হিট ট্রিটমেন্ট করা হয়নি, এটাকে র মিল্ক বোঝাচ্ছি, ওকে? সো র মিল্ক খাওয়া যায় নাকি যায় না? যারা খাইছে বাদ দাও, তাদের আনসার নিচ্ছি না। খাওয়া ঠিক না। কেন খাওয়া ঠিক না? এর মধ্যে আপনার ব্যাকটেরিয়া থাকতে পারে, ইকোলাই থাকতে পারে, সালমোনেলা থাকতে পারে। আইডি নাম্বার 13, রাইট? স্যার, ওকে, দ্যাটস এ গুড আনসার। যেহেতু আমরা মাইক্রোবায়োলজি নিয়ে ডিল করতেছি, দ্যাটস দ্য এক্সাক্ট আনসার যে numerous pathogen that may be pathogenic, that may be can cause foodborne illness. এই টাইপের কিছু মাইক্রোবিয়াল ইনফেস্টেশন অথবা মাইক্রোবিয়াল এক্সপোজার হতে পারে র মিল্কে। দ্যাটস ওয়াই র মিল্ক খাওয়া যায়, খেতে কোনো দোষ নেই, বাট আমরা এনকারেজ করি না বিকজ অফ সাম সর্ট অফ রিস্কস, ওকে? And what is the purpose of heat treatment of milk? Heat treatment হতে পারে pasteurization, heat treatment হতে পারে আমাদের ভাষায় যে আমরা বয়লিং করতেছি না, এটার পারপাস স্যার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অথবা কোন অর্গানিজমকে মেরে ফেলে এটাকে পিওর করা স্যার। এক্স্যাক্টলি, নট এক্স্যাক্টলি পিওর করা, এটা প্যাথোজেনিক অথবা হার্মফুল যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোকে ডিস্ট্রয় করা, এটাই টার্গেট। অ্যাজ এ রেজাল্ট and the human health
doesn't put in trouble. Okay, আমরা যাতে কোনো ধরনের রিস্কে পতিত না হই, যার জন্য প্যাথোজেনিক অথবা হার্মফুল ব্যাকটেরিয়াগুলোকে আমরা কিল করার অভিপ্রায় থেকেই অ্যাকচুয়ালি হিট ট্রিটমেন্ট করা হয়। ওকে, এবং কি কি টাইপের ব্যাকটেরিয়া থাকতে পারে, কি কি টাইপের মাইক্রোবস থাকতে পারে তোমরা অলরেডি জানো। অল কাইন্ডস, যেগুলা আগে আমি আলোচনা করেছি এবং তোমরা অ্যাসাইনমেন্ট করেছো। সাইকোট্রপ, কলিফর্ম, থার্মোডিউরিক, থার্মোফিলিক কিছু আছে, কিছু স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া আছে, প্যাথোজেনিক, and this is the main concern, and several other yeast or mold. Okay, যতগুলা মানে টেক্সট ইনক্লুড করা, আমি সবগুলা পড়বো না, কারণ সবগুলা পড়লে অনেক বেশি সময় লাগবে, প্লাস আছে অনেকগুলা রিপিটেশন চলে আসবে। আমরা এখন দেখবো হচ্ছে এন্ট্রি অফ মাইক্রোবস ইন র মিল্ক। আমরা প্রিভিয়াস স্লাইডে একটু ইন্ট্রোডাকশন দিয়েছি, রাইট, র মিল্ক মাইক্রোবায়োলজি নিয়ে। এখন হচ্ছে এন্ট্রি, হোয়াট আর দ্য সোর্সেস অফ মাইক্রোব দ্যাট may expose the raw milk. So there are three sources, main sources: environment, odor, and milk equipment. Environment, তোমরা মিল্ক অ্যাডাপ্টেশন এর অ্যাসাইনমেন্ট করেছো, রাইট? সেখানে মনে হয় বিশদ আলোচনা করা আছে। আমি তোমাদের চেক করব পিপিটি গুলা, এক্সেপ্ট দ্য গ্রুপ জি। আমি বলেছিলাম যে বাকি রিমেইনিং গ্রুপের সব কন্টেন্ট হচ্ছে পড়তে হবে, পরীক্ষায় আসতে পারে, আসবে হয়তো দুই একটা, যার জন্য আমি তোমাদের অ্যাসাইনমেন্টের পিপিটি গুলো আবার চেক করব। চেক করে নর্মালি তোমাদের 100% দিতে পারো নাই, সেক্ষেত্রে আমি কিছু অ্যাড করব, করে এটা ফুলফিল করে তোমাদেরকে আবার প্রোভাইড করবো অ্যাসাইনমেন্ট গুলো। তো সেক্ষেত্রে আমি দেখবো যে মিল্ক কন্টামিনেশন যারা করেছে, সেখানে মিল্ক কন্টামিনেশন অ্যাকচুয়ালি এইসব সোর্স দিয়েই হয়, রাইট? তো সেখানে এনভায়রনমেন্টের আন্ডারে অনেকগুলা সাব ক্যাটাগরি আসতে পারে, যেমন তোমার আছে হ্যান্ডলিং অফ মিল্ক আসতে পারে, মিল্কার, তারপরে আছে কোথায় তোমার মিল্কিং করা হচ্ছে, বার্নের কন্ডিশন কিরকম, কাউয়ের কোট কন্ডিশন কিরকম, কাউয়ের আডার কিরকম, ক্লিন অথবা ডার্টি, এগুলো সবগুলো চলে আসবে। তো সেখানে আমি দেখবো, যদি মিসিং থাকে আমি ইনকর্পোরেট করবো, অ্যাড করবো, এরপরে ওগুলা প্রোভাইড করা হবে তোমাদেরকে। সো ফর নাও, যে এন্ট্রি অফ মিল্ক, entry of microbes in raw milk, এটা the source হচ্ছে exactly same source of milk contamination, right? So তিনটা সোর্স মেইনলি ধরা হয়: odor, environment এবং milk equipment. এনভায়রনমেন্টের মধ্যে ধরো যে ওয়াটার আছে, যে ওয়াটারগুলো আমরা ইউজ করি বিভিন্ন ক্লিনিং পারপাসে। এরপরে সয়েল আছে, যদি তোমার কাউ আছে তোমার মুভমেন্টের জন্য, এক্সারসাইজের জন্য যদি যে বার্ন ইউজ করবা অথবা যে ওপেন স্পেস ইউজ করবা, সেখানকার কন্ডিশন সয়েলে। এরপরে কাউ যদি হচ্ছে বেডিং ম্যাটেরিয়ালস ইউজ করা হয় সেইখানটায়, অথবা বেডিং ম্যাটেরিয়াল ইউজ না করলেও তোমার হচ্ছে রাবার প্যাড ইদানিং অনেক ইউজ করে স্মল স্কেল ফার্মিং এ, সেটার কন্ডিশন দেখতে হতে পারে। এগুলা মানে ভেরি কমন, যেটা তুমি চোখে দেখো, যেসব হচ্ছে সারাউন্ডিং এলিমেন্টস, যেসব এলিমেন্টসে আমাদের কাউ এক্সপোজড হচ্ছে, আডার এক্সপোজড হচ্ছে, এগুলাই হচ্ছে এনভায়রনমেন্টাল factors. ওগুলা always ensure করতে হবে যে there will be no dirt, অথবা try to maintain a very clean, neat and clean element that is being exposed for the cows. এরপরে কিছু কিছু জেনারেল কন্টামিনেন্টস আছে, ইন জেনারেল যে সাইকোট্রপ, মোস্ট প্রিডমিনেটিং কিছু মাইক্রোবস, এগুলা অ্যাকচুয়ালি বেডিং ম্যাটেরিয়ালস থেকে আসতে পারে, ওয়াটার থেকে আসতে পারে, soil, contaminated soil as well, এবং স্পোর ফর্মিং যে ব্যাকটেরিয়া গুলো আছে, তোমরা জানো যে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া গুলা খুব হিট রেজিস্ট্যান্ট হয়। মোর ইম্পর্টেন্টলি, একটা আপার হিটে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া তোমার কিল করলেও তাদের স্পোর গুলা কিল করা, অথবা তাদের যে ইন্ট্রানজিক এক্সট্রাসেলুলার এনজাইম যে রিলিজ করে, সেগুলা কিল করা খুব মুশকিল, যার জন্য বেডিং ম্যাটেরিয়ালস থেকেও তোমার স্পোর ফর্মিং অথবা ব্যাকটেরিয়া না আসলে স্পোর সেলস চলে আসতে পারে, রাইট? এটার জন্য যা করতে হবে, তোমাদের কমন সেন্স অ্যাপ্লাই করলেই হবে, যে জাস্ট ট্রাই টু মেইনটেইন এ ভেরি হাইজেনিক মিল্কিং এন্ড বার্ন কন্ডিশন, রাইট? এরপরে তোমার আডারে যদি একটা এক্সাম্পল দেই, আডারে তো মানে কন্টামিনেন্টস এটা তো অবশ্যই দেখবা ভিজুয়ালি, আর ইনফেকশন তোমাদের দেখতে হবে অ্যাজ এ ভেট, যে ম্যাস্টাইটিস ইনফেকশন
আছে কিনা অথবা সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস আছে কিনা, রাইট? এটা একটা মানে কমন, ভেরি কমন এবং খুব ইফেক্টিভ সোর্স অফ এন্ট্রি অফ মাইক্রোবস ইন র মিল্ক। এই যে বললাম যে সিক্রেশনের সময় মিল্ক স্টেরাইল, এবং যখন আডারে স্টে করে মিল্কটা টু বি লেট ডাউন তখন কন্টামিনেটেড হতে পারে। এবং ওই সময় যে কন্টামিনেশন হয় প্রাইম এন্ড প্রাইমারি যে কজ হচ্ছে আডার হেলথ, দ্যাট ইজ ম্যাস্টাইটিস। ওকে, এবং এই ম্যাস্টাইটিক বোথ ক্লিনিক্যাল এন্ড সাবক্লিনিক্যাল বোথ কন্ডিশনে তোমার ম্যাস্টাইটিস কজিং যেসব ব্যাকটেরিয়া আছে সেগুলা মানে মেইনলি প্রিভ্যালেন্ট হবে। এট দ্য সেম টাইম তোমার ইকোলাই আসতে পারে, রাইট? এবং ইকোলাই তোমরা জানো একটা অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া, যেটা অ্যাপারেন্টলি হার্মফুল না, বাট ইফ সিচুয়েশন cause this bacteria to act dominantly at that time, actually it can cause illness. That's why it is opportunistic. এবং সবার পরে যে আমি কিন্তু খুব ব্রিফলি যাচ্ছি, খুব শর্টলি, এবং এখানে যা দিয়েছি সেটা তো সব মানে আমি টোটালি পড়তেছি না, এটাই যে কমপ্লিট তাও না, এর বাইরেও তোমাদের একটু অর্গানাইজ করতে হবে, রাইট? সো এনভায়রনমেন্ট আমি বললাম, আডারের মধ্যে শুধুমাত্র বললাম যে কন্টামিনেন্টস লেগে আছে কিনা, আডার তোমার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স দেখবা, এরপরে মানে আডার হেলথ দেখতে হবে। এবং সবার শেষে তোমার মিল্ক ইকুইপমেন্ট এটা ফ্রম দ্য মিল্কিং বাকেট টু দ্য মিল্ক সাইলো, যেখানে হান্ড্রেডস or thousands of milk store করা হয় from a farm, from several cows, milk from several cows, সেখানে দেখতে পারে। আর মিল্কিং ইকুইপমেন্ট গুলা অলওয়েজ এনশিওর করতে হবে যে গরম পানি বয়লিং ওয়াটার দিয়ে ক্লিন আপ করার জন্য, তাতে যেটা হয়, এবং হাই ফোর্স ওয়াটার দিয়ে, এটাতে যেটা হয় যে বায়োফিল্ম প্রোডাকশনের অপশন কম থাকে। যে এজ গুলা থাকে মিল্কিং ইকুইপমেন্টের, এই এজ গুলা নর্মালি হচ্ছে যদি ফোর্স ওয়াটার দেওয়া যায় এই এজ গুলা প্রপারলি ক্লিন হয়, যার জন্য এখানে বায়োফিল্ম ফরমেশনের অপশন কম, অপরচুনিটি কম। অ্যাজ এ রেজাল্ট আমরা ইফেক্টিভ ক্লিনিং এনশিওর করতে পারি। আর সেটা যদি না করা যায় তাহলে মিল্ক ক্যান ইটসেলফ, মিল্ক সাইলো ইটসেলফ, ইভেন মিল্ক পাইপলাইন যেটা দিয়ে আমরা মিল্ক ফ্লো করে সাইলোতে অথবা মিল্ক ভ্যাটে নিয়ে যাই, এই পাইপলাইনও যদি প্রপারলি ক্লিন না করা হয় তাহলে বায়োফিল্ম অথবা মিল্ক স্টোন ফর্ম করে, ওগুলাই হচ্ছে ব্যাকটেরিয়াল সোর্স হিসেবে কাজ করতে পারে। এবং এই সবগুলাই হচ্ছে র মিল্কের মাইক্রোবিয়াল যে এক্সপোজার হয় সেগুলোর এন্ট্রি হিসেবে কাজ করে। তোমরা গ্রেডেড মিল্ক গ্রেডিং করেছো বেসড অন মাইক্রোবিয়াল কাউন্ট, রাইট? গ্রেড এ মিল্ক এখানে কিছু এক্সাম্পল নিয়ে আসছি তোমাদের, যা আজকে এই যে টেবুলার ফর্মে দেখাবো সবগুলো আছে অ্যাপ্লাইড ডেইরি মাইক্রোবায়োলজি, সরি অ্যাডভান্সড ডেইরি মাইক্রোবায়োলজি বই থেকে। সো এখানে দেওয়া আছে জাস্ট টু গিভ ইউ সাম সেন্স, এ গ্রেড এ র মিল্ক অফ কোর্স, হ্যাঁ, and milk product bacterial count, it should be below 100,000 CFU, colony forming unit, CFU per milliliter before। এই ওয়ার্ডটা কি বলো দেখি, কেউ উচ্চারণ করতে পারবা? কেউ না? এটা হচ্ছে কামলিং। কামলিং মানে হচ্ছে মিক্সিং আপ, অর্থাৎ আমরা ডিল করব হচ্ছে ফার্ম মিল্ক নিয়ে। একটা ফার্মে এরকমও আছে ফার্ম যে 10,000 15,000 লিটার মিল্ক ডেইলি প্রডিউস করে, রাইট? এবং সেভারাল 100 কাউস থেকে প্রডিউস করে, রাইট? সো এই যে র মিল্ক ইন্ডিভিজুয়াল স্যাম্পল তো নিবই ইন্ডিভিজুয়াল কাউ থেকে, অ্যাজ ওয়েল এজ যেটা করা হয় যে মিল্ক ভ্যাট থেকে স্যাম্পল নেওয়া হয়, যেখানে স্টোর করা হয় মিল্কগুলা, সেখান থেকে নিয়ে আসলে এটা করা হয়। কারণ তোমার যদি একটা মিল্ক কাউ থেকে কন্টামিনেটেড মিল্ক আসে তাহলে সাইলোতে অথবা ভ্যাটে যত লিটার মিল্ক তুমি স্টোর করেছো সবগুলাই কন্টামিনেটেড হিসেবে কনসিডার করা হবে, রাইট? সো এটা একটা ফ্যাক্ট। সো র মিল্ক এই ভ্যাট কন্ডিশনে তোমার 100,000 এর নিচে
CFU এটা একটা মানে কাউন্টিং ইউনিট আমাদের ডেইরি মাইক্রোবায়োলজিতে। কলোনি ফর্মিং ইউনিট, কলোনি বুঝো তো রাইট? কলোনি হচ্ছে তোমার পেটি ডিশে মিল্ক স্যাম্পল স্প্রে করা হয়, করে এটা কালচার করা হয় সার্টেন টাইম, এরপরে দেখা হয় যে কতটুকু কয়টা কলোনি ডেভেলপ হয়েছে, রাইট? সো এখান থেকে এটা ভেরি ট্রেডিশনাল মেথড অ্যাকচুয়ালি। এখান থেকে অ্যাকচুয়ালি এই সার্টিফাইড অথবা গ্রেডিং করা হয় মিল্কগুলো। সেটা ইন কেস অফ র মিল্ক 100,000 এর নিচে থাকতে হবে, আমাদের ভাষায় 1 লাখের নিচে থাকতে হবে যখন মিক্স আপ, ঠিক আছে? এবং তোমার সরি এটা আছে বিফোর মিক্সিং আপ, বিফোর কামলিং এন্ড আফটার কামলিং। এটা আছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, এটা কম্পোজিট, যখন সবগুলা মিল্ক একখানে করব, এটা আফটার কামলিং, আফটার মিক্স আপ 3 লাখ এর নিচে থাকতে হবে, রাইট? এটা গ্রেড এ র মিল্কের ক্ষেত্রে। গ্রেড এ পাস্তুরাইজড মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট টোটাল ব্যাকটেরিয়াল কাউন্ট থাকতে হবে 20,000 এর নিচে, রাইট? এবং গ্রেড এ অ্যাসেপ্টিক প্রসেসড এন্ড processed milk and milk product coliform count থাকতে হবে 10 এর নিচে, রাইট? এবং আদার ব্যাকটেরিয়া নো ভিজিবল ব্যাকটেরিয়াল গ্রোথ, নো ভিজিবল coliform গ্রোথ, এটা ডিজায়ারেবল। অ্যাসেপ্টিক তো বুঝলো, স্টেরাইল, হ্যাঁ? আমরা যেটা বলি যে ইউএসটি করলাম, টোটালি অল ডিস্ট্রাকশন অফ অল প্যাথোজেনিক এন্ড নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ওকে? এবং coliform আগেই বলেছি, coliformটা যে ইকোলাই, এটা আছে fecal contamination, এটা এনি টাইম পয়েন্ট বিফোর এন্ড আফটার পাস্তুরাইজেশন হতে পারে, এবং এটা যেন অবশ্যই চেনের নিচে থাকে। এটা মানে ডিজায়ারেবল হচ্ছে যে এটা টোটালি না থাকা অথবা 1-2টা থাকা, রাইট? 10 এর উপরে গেলে ওটাকে আমরা ফিকাল কন্টামিনেটেড মিল্ক হিসেবে কনসিডার করব। সো এন্ট্রি দেখলাম, কিছুটা স্ট্যান্ডার্ড দেখার চেষ্টা করলাম। এখন আসলে ইনিশিয়াল ধরো যে এক্সপোজার হয়ে গেছে, রাইট? এরপরে আসলে ইনিশিয়াল মাইক্রোফ্লোরা কিরকম হতে পারে? এই যে ফার্স্ট সেন্টেন্স আগেই বলেছি, হ্যাঁ, মিল্ক ইজ স্টেরাইল when it is secreted in the udder but get contaminated before it leaves udder, যখন আডারে থাকবে তখনও কন্টামিনেটেড হতে পারে। এবং প্রাইম সোর্স আছে থ্রু দ্য টিট ক্যানেল, either it can be from environment, it can be from udder, okay? In this case actually যখন মিল্ক অ্যাজ এ রিজার্ভ থাকে আডারে, তখন আসলে মিল্ক ইকুইপমেন্টের খুব বেশি ভূমিকা নাই এন্ট্রিতে অথবা মাইক্রোবস এক্সপোজারে, রাইট? আনলেস ইউ ডু মেশিন মিল্কিং। মেশিন মিল্কিং দেখছো, ভিডিও দেখছো কেউ? আচ্ছা, না দেখলে কিছু মেশিন মিল্কিং এর ভিডিও দেখবা ইউটিউব। জি স্যার। হ্যাঁ, তখন দেখবা যে ট্রিট কাপ বলি আমরা, ট্রিট কাপ অ্যাটাচমেন্ট হয়, এবং ট্রিট কাপ যদি প্রপারলি ক্লিন না থাকে তাহলে ওখান থেকে অ্যাকচুয়ালি আমি আছে স্যার। আচ্ছা, তাহলে তো ভালোই। ওখান থেকেও এক্সপোজার হতে পারে, বাট আডারে যখন থাকে তখন এই যে মিল্ক ইকুইপমেন্টের অপশনসটা কম, আনলেস উই ইউজ মেশিন মিল্কিং। ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি আডার হেলথ ইটসেলফ এন্ড আডার সারাউন্ডিংস এখান থেকেই মেনলি কন্টামিনেটেড হবে। এখন আমরা আগেই বলেছি যে নিউমারাস ব্যাকটেরিয়া আসতে পারে, রাইট? এবং এই যে microbial load in the raw milk, it indicates actually entry to hoy immediately after production, and it actually indicates the direct microbial contamination during production, collection and handling of milk, okay? Raw milk e jodi microbial exposure অথবা wide diverse type of microbes তুমি পাও, তাহলে সেখান থেকে তুমি একটা প্রাইমারি ধারণা নিতে পারো যে the production environment, milking environment কিরকম ছিল, either it is healthy, semi healthy or not healthy at all, যেটাকে আমরা হাইজিন বলি। তো এখানে ইনিশিয়াল যে মাইক্রোফ্লোরা, এটা সেভারাল টাইপসের হতে পারে, বেনিফিশিয়াল হতে পারে, স্পয়েলেজ ব্যাকটেরিয়া হতে পারে, হার্মফুল এন্ড প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হতে পারে। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নিয়ে আমাদের খুব বেশি কনসার্ন নাই। Beneficial bacteria, for example, Lactobacillus, all genus of and species of Lactobacillus, যেগুলো আমরা probiotic species বলি, ওগুলা beneficial bacteria. But other than that, some of the microbes will cause spoilage of milk, and some will cause the infection in human as well. So এই দুইটা
টাইপ নিয়ে আমাদের কনসার্ন। একটা হচ্ছে মিল্ক যাতে নষ্ট না হয় এবং মিল্ক কনজাম্পশনের পরে যাতে হিউম্যান হেলথ রিস্কে না পড়ে, রাইট? সো ফার্স্টলি আমরা হচ্ছে কনসার্ন স্পয়েলেজ ব্যাকটেরিয়া নিয়ে, কারণ স্পয়েলেজ ব্যাকটেরিয়া থাকলে আমাদের মিল্ক নষ্ট হয়ে যাবে, আমরা কোনো প্রোডাক্ট প্রসেস করতে পারবো, রাইট? সো স্পয়েলেজ ব্যাকটেরিয়া থাকলে উইদিন few hours in raw milk without heat treatment, it leads to bad smell, taste and poor look of the product. আমরা যদি ওই contaminated milkটা দিয়ে certain product process করি. Most of the bacteria in fresh milk from healthy animal are usually harmless. However, rapid changes in health of a milk animal or handler or contaminants from the polluted water, that means in one word, contaminants from the environment, can make raw milk potentially dangerous. If this factor introduce harmful bacteria to milk, as it provides an excellent medium for growth of the bacteria, so consumption of those milk contaminated with harmful bacteria will cause foodborne illness in human, right? Contaminated bacteria are usually harmless, and that means spoilage bacteria, যেটাকে আমরা বলতেছি milk spoiling bacteria, usually harmless, right? Except in case of mastitis. কিছু mastitis causing bacteria আছে, especially under the genus of Staphylococcus and few genus of Streptococcus. They become, in long run, they become harmful, that may be harmful for the human health in long run, right? So milk spoilage causing bacteria will usually harmless, but except the mastitis causing bacteria as well. Microorganism causing spoilage may be categorized, যেটা আমরা আগেই পড়েছি, psychotrope, mesophilic and thermophilic. এটা আমরা ইন্ডিভিজুয়ালি পড়বো কিছুক্ষণ পর, রাইট? এই তো এই স্লাইডে চলে আসছে। সাইক্লোট্রোপ, সাইক্লোফিলিক, এগুলা আগে ডেফিনেশন দেওয়া হয়েছে, এখন আমি হাইলাইট করেছি শুধুমাত্র যে জেনাসগুলা, হ্যাঁ, রেড ইন কালার, সিডোমোনাস ফর এক্সাম্পল, এন্টারোব্যাক্টার, ফ্লাভোব্যাক্টার and so on. এগুলো আছে সাইক্লোট্রোপ ক্যাটাগরিতে, যেগুলা র মিল্কে থাকতে পারে। Certain genera of bacteria isolated from raw milk are both psychotrope and thermodiuric. এটা অ্যাকচুয়ালি যদি সাইক্লোট্রোপ হয় মেইন ক্যাটাগরিতে, এটা থার্মোডিউরিক হতে পারে ইন এ সেন্স দ্যাট এটা থার্মোডিউরিক যে টেম্পারেচার আছে আপ টু 45, ওই টেম্পারেচারটা টলারেট করতে পারে, রাইট? And most of the spore forming bacteria, for example bacillus, clostridia, microbacterium, micrococcus, এগুলা both psychotrope and thermodiuric হতে পারে, যেটা খুবই ডেঞ্জারাস, কারণ it can even last in milk even after heat treatment. এরপরে coliform তো বললামই, right? Coliform is considered to be a heat resistant bacteria. One of the most common examples is E. coli, right? Thermodiuric bacteria, Mycobacterium, Micrococcus, and alkalogens. Spore forming all bacillus and all, mostly spore forming গুলো thermodiuric হয়, mostly bacillus, clostridia, এগুলা। এর মধ্যে bacillus-টা বেশি হচ্ছে predominating এবং prevalent as well, এবং এটার one of the most disadvantageous side আছে spore forming, যেহেতু তোমার পাস্টুরাইজ টেম্পারেচারে ব্যাকটেরিয়া কিল করতে পারলেও অনেক সময় স্পোর কিল করা যায় না, রাইট? এই স্পোরগুলাই পরে ইন্টারোটক্সিন অথবা কিছু এনজাইম রিলিজ করে, যে এনজাইমগুলো হচ্ছে মিল্ক স্পয়েলেজ অথবা মিল্কের এলিমেন্ট, যে নিউট্রিয়েন্ট এলিমেন্টগুলো আছে, এগুলা ব্রেকডাউন করে মিল্কটা স্পয়েলেজ করতে হেল্প করে। As a result, a contamination of milk with the spore forming bacteria is more concerned. এরপরে কিছু আছে যে Streptococcus, Lactobacillus, Corynebacterium, এগুলো অ্যাকচুয়ালি
considered to be heat resistant, and with less than 1% of a given population survive a heat treatment, that means pasteurized temperature. Okay? So এগুলা কিছুটা পার্সেন্টেজ তোমার pasteurized temperature যদি even up to 30 minutes proper pasteurization সেটা সে টলারেট করতে পারে। ওকে, আর অবভিয়াসলি আমরা তো কনসার্ন অ্যাবাউট দ্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যেটা কিছুগুলো আছে mastitis causing, mostly streptococcus and staphylococcus জেনাসের আন্ডারে, এরপরে মাইক্রোপ্লাজমা জেনাস, Corynebacterium and coliform। সো আমরা এগুলা ডিটেল লিস্ট দেখব প্রত্যেকটা ক্যাটাগরিতে যেগুলো আছে র মিল্কে প্রেজেন্ট। সো এখন একটু দেখার চেষ্টা করি যে আমরা যে ক্যাটাগরাইজ করি, গ্রেডিং করি মিল্কে অন দ্য বেসিস অফ দ্য মাইক্রোবিয়াল কাউন্ট, যেটা একটু আগেই কিছুটা ধারণা দেওয়ার ট্রাই করেছি, গ্রেড এ র মিল্ক, গ্রেড এ পাস্তুরাইজড মিল্ক, এগুলা অ্যাকচুয়ালি কিভাবে করা হয় আসলে। মেথডটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট মেথড, এসপিসি। এটা এখনো প্র্যাকটিস হয়। ওকে, সেই অনেক আগে থেকে ডেইরি ইন্ডাস্ট্রির শুরু থেকে এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট এই মেথডটা গ্রেডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, মিল্ক গ্রেডিং। So the microflora in the milk when it leave the farm or is influenced significantly by the storage temperature. যদি কোনো কারণে এন্ট্রি হয় মিল্কের মাইক্রোবসের টু দ্য র মিল্ক, এটা অ্যাকচুয়ালি এর যে প্রলিফারেশন অথবা সংখ্যা বৃদ্ধি, এইটা ডিপেন্ড করে আসলে কত স্টোরেজ টেম্পারেচারে তুমি রাখো। যদি নর্মাল রুম টেম্পারেচারে রাখো 3-4 ঘন্টা, এইখানে যতটা মানে র্যাপিড মাল্টিপ্লিকেশন হবে, যদি স্টোরেজ কন্ডিশনে রাখো 4 ডিগ্রিজ অথবা বিলো 10 ডিগ্রিজ ফ্রিজিং কন্ডিশনে, সেখানে কিন্তু proliferation of microbes ততটা হবে না। সো microbial যে contamination and its number, it actually depends, especially in the raw milk, it depends on the storage temperature, whether you store and at what temperature or you didn't store it at all, you just elapse it in the room temperature, এটার উপর actually depend করে। সো একটা জিনিস মনে রাখতে হবে যে মাইক্রোবিয়াল এক্সপোজার নর্মালি হয় আমাদের যে কোনো কন্ডিশনের মিল্কিং, ইভেন দো ভেরি হাইজেনিক মিল্কিং এনভায়রনমেন্ট মাইক্রোবিয়াল এক্সপোজার হয়, বাট আমরা এটা কন্ট্রোল করতে পারি বাই প্রপার স্টোরিং, ওকে, উইথ আ লো টেম্পারেচার। ওকে, এবং লো টেম্পারেচারে আমরা যখন স্টোর করি তখনও সাইক্লোট্রপ ব্যাকটেরিয়া, আমার এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে। সরি ইন্টারাপশনের জন্য। সো এই যে মিল্কের যে কাউন্ট, মাইক্রোবসের যে কাউন্ট, এটা নর্মালি স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট মেথডে আমরা টোটাল ব্যাকটেরিয়া অ্যাসেস করতে পারি, এবং এটার উপর বেসিস করে হচ্ছে গ্রেডিং করা হয় মিল্ক। সো একটা এক্সাম্পল যদি নেই, এসপিসি ভ্যালু, স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট ভ্যালু ফর র মিল্ক ক্যান রেঞ্জ ফ্রম less than 1000 per milliliter, এটা কিন্তু টোটাল কাউন্ট করতেছি আমরা, টোটাল ব্যাকটেরিয়া। ওকে, where contamination during production is minimal, অর্থাৎ less than 100 থাকবে, যেখানে contamination very minimal, অর্থাৎ very hygienic condition এ মিল্কটা প্রডিউস হচ্ছে, হ্যাঁ, to up to 1 million per liter, অর্থাৎ less than 1000 থেকে 1 মিলিয়ন পর্যন্ত টোটাল ব্যাকটেরিয়াল কাউন্ট হতে পারে, যদি ভেরি গুড হাইজেনিক কন্ডিশনে আমরা মিল্কটা প্রডিউস করতে পারি। এটা একটা সেন্স। দ্য মাইক্রোবস প্রেজেন্ট may be derived from one or
any combination of the three main sources of contamination previously identified, previously shown, three contaminants, source, environment, odor, and milk utensils, milking utensils. সেটা একটা থেকেও আসতে পারে অথবা কম্বাইন্ডলি তিনটা থেকেও আসতে পারে, it depends. Consequently, high SPC, high initial SPC, more than 1 lakh, আমরা প্রথমে বলছি ভেরি হাইজেনিক কন্ডিশনে প্রডিউস হলে আমরা এটা মানে less than 1000 এক্সপেক্ট করতে পারি, বাট ইট ক্যান বি আপ টু 1 মিলিয়ন। এটা কি 1 মিলিয়ন অথবা 1 লাখ? 10 to the power 6, অ্যাকচুয়ালি এটা 1 লাখ স্যার। 1 লাখ, 1 মিলিয়ন এটা 10 to the power 7 হতে হবে। সো ইনিশিয়াল মাইক্রোবিয়াল কাউন্ট, টোটাল মাইক্রোবিয়াল কাউন্ট 1 লাখ পর্যন্ত হতে পারে, as evidence the serious deficient of production hygiene, whereas SPC below 20,000 reflect the good sanitary practices. Exactly এটা এই টোটাল ওয়াইড রেঞ্জটাই ইন্ডিকেট করা হচ্ছে। যদি ম্যাক্সিমাম রেঞ্জ অথবা তার বেশি হয় তাহলে তোমরা ধরে নিবা যে ভেরি ব্যাড কন্ডিশন, ভেরি আনহাইজেনিক কন্ডিশনে মিল্কটা প্রডিউস হয়েছে। whereas যদি 20,000 এর নিচে থাকে টোটাল ব্যাকটেরিয়াল কাউন্ট, তাহলে assume করবা যে sanitary condition, hygienic condition was very good. In many countries, standard for grade A milk, standard bolte the reference value of the microbial count for a grade A milk is again through the SPC method, again it will be below 10,000, 10 to the power 4, okay, per milliliter of milk. এবং এরকম হলে এটা অবশ্যই ইমিডিয়েটলি হিট ট্রিটমেন্ট করতে হবে বিফোর কনজাম্পশন, ওকে, ইভেন গ্রেড এ মিল্ক। তাহলে আমি যখন ডেনমার্কে, তোমরা জানো ডেনমার্ক প্রচুর ডেয়ারি ইন্ডাস্ট্রি অনেক ওয়েল ডেভেলপ, এবং ওখানে স্পার্কলিং ওয়াটার তোমরা তো নাম শুনে থাকবে, কার্বনেটেড ওয়াটার, এইটার চেয়ে দুধের দাম বেশ কম পার লিটারে, ওকে। তাদের কারেন্সিতে আমি যখন ছিলাম ম্যাক্সিমাম 8 ডেনিশ ক্রোনা পার লিটার অফ মিল্ক, এবং এটা ডিপেন্ড করে ফ্যাট পার্সেন্টেজ কত এবং গ্রেড এ না গ্রেড বি এর মিল্ক, এটার উপর, বাট নট লেস দেন 8 or 10 Danish kroner, whereas the sparkling water, carbonated water, it costs around 15 Danish kroner per liter, okay. এবং এটাও দেখেছি যে আমরা যেভাবে জুস খাই প্যাকেট থেকে ডাইরেক্ট কনজিউম করি স্ট্র দিয়ে অথবা যে কোনো ভাবে প্যাকেট থেকে, অনেক দিন আমি দেখেছি যে লিটার ওখানে কাগজের পেপার বটল, হ্যাঁ, কাগজ দিয়ে তৈরি বটল যেটা ইজিলি রিসাইকেল করা যায়, এই পেপার বটল লিটারে মিল্ক কিনে, লাইক জুস যেভাবে কিনি, এবং সরাসরি র মিল্ক ড্রিঙ্কিং করে, ওকে। তাহলে বুঝতে হবে মাইক্রোবিয়াল কাউন্ট কিরকম থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই গ্রেড এ মিল্ক এবং মাইক্রোবিয়াল কাউন্ট অ্যারাউন্ড 1 to below 10,000, যেটা আমাদের হিউম্যান হেলথের জন্য খুব বেশি হ্যাজার্ডাস না, ওকে। তাহলে আমাদের দেশের কথা চিন্তা করো, কিরকম আমাদের দেশে মানে মিল্কের মাইক্রোবিয়াল কাউন্ট এবং সেই কনসিকুয়েন্সে যে মিল্ক প্রডিউস হয় যেখানে তার স্যানিটারি কন্ডিশন। সো ধীরে ধীরে সব আইডিয়া জেনারেট হবে তোমাদের। এখন আসি যে ডিফারেন্ট টাইপসের যে মাইক্রোবস র মিল্কে পাওয়া যায়। এগেইন এটা অ্যাডভান্সড ডেইরি মাইক্রো কেমিস্ট্রি বই থেকে নেওয়া, বইটা অনলাইনে অ্যাভেলেবেল, তোমরা ডাউনলোড করতে পারো, আগে চেষ্টা করো, না পারলে আমি শেয়ার করতে পারি। সেখান থেকে নেয়া তোমরা দেখো যে বেস্ট অন মরফোলজি, মাইক্রোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাই, এরপরে গ্রাম পজিটিভ রড, স্পোর ফার্মিং, এগেইন দেখো বেসিলাস চলে আসছে, গ্রাম নেগেটিভ রড এবং মেসোফিলিক, এই হচ্ছে ক্যাটাগরি। এইটা এখান থেকে মানে জাস্ট একটা দুইটা তিনটা মনে রাখলেই হবে, এগুলো আমার পড়ার দরকার নেই, তোমরা সব জেনারেলগুলো জানো বাই নাও, ওকে। এবং এর মধ্যেই আছে লুকিয়ে আছে মানে এনি টাইপস, আইদার ইট ইজ স্পয়েলেজ অথবা বেনিফিশিয়াল অথবা হার্মফুল অথবা প্যাথোজেনিক ফর হিউম্যান, ওকে। সো আমরা ক্যাটাগরি ওয়াইজ, যেহেতু আমরা প্রথমেই বলেছিলাম যে ক্যাটাগরিটা মোস্ট প্রিডমিনেন্ট ক্যাটাগরি ডেয়ারি ইন্ডাস্ট্রিতে
যে based on the heat resistance অথবা heat tolerance capacity. So প্রথমে আসি থার্মোডিউরিক। থার্মোডিউরিকের কিছু এক্সাম্পল দেওয়া আছে, এখানে ওই বই থেকেই নেওয়া, এবং এখানে শুধু থার্মোডিউরিক না, সাইক্লোট্রপও দেওয়া আছে, যেটা লো টেম্পারেচারে গ্রো করতে পারে, সার্ভাইভ করতে পারে। তো থার্মোডিউরিক নিয়ে একটু কথা বলতেই হয়। মাইক্রোব্যাকটেরিয়াম lacticum and bacterial spore normally show 100% survival, যেটা আগে বলেছি, রাইট? ব্যাকটেরিয়া গুলা, বিশেষ করে স্পোর ফর্মিং, এগুলা ব্যাকটেরিয়াল ডিস্ট্রাকশন এনশিওর করলেও স্পোর গুলা নর্মালি রেজিস্ট্যান্ট টু এনি লেভেল অফ হিট, এবং এগুলা 100% সার্ভাইভাল শো করে, রাইট? অ্যাজ এ রেজাল্ট তোমাদের যেটা কনসার্ন থাকতে হবে, কোনো ক্রমে যেন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া এন্ট্রি না হতে পারে, রাইট? Some Micrococcus species are slightly less heat resistant, and only 1 to 10% of the strain of alkalogens can survive. এই spore forming bacteria মধ্যে Micrococcus species যেটা জেনাস, এবং Micrococcus আন্ডারে কিছু স্পেসিস আছে যেটা আপ টু 10% is a little less heat resistant. Okay, but still এই নাম্বারটা অনেক কম 100% এর তুলনায়। A species of Lactococcus, Lactobacillus, and some Corynebacterium are heat resistant and can survive, shown to be survive 60 degree for as long as 20 minutes. But আমরা কতক্ষণ পাস্তুরাইজ করি এই প্রসেসে? 63 degrees for 30 minutes, right? So তাহলে এই রেঞ্জ পর্যন্ত হচ্ছে সে সার্ভাইভ করতে পারে। তার মানে দেখো, little less than complete pasteurization. So কোনো ক্রমে যদি incomplete pasteurization হয়, তাহলে এই জেনাস এবং স্পিসিস গুলো রয়ে যাবে, রাইট? And that's why এই pasteurization method, যে ট্রেডিশনাল মেথডটা ভ্যাট pasteurization, এটা নরমালি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ওইভাবে ফলো করা হয় না। ইট টাইম কনজিউমিং অ্যাজ ওয়েল, এবং কিছুটা রিস্কি। কোনো ক্রমে যদি তোমার 63 জায়গায় 60, এটা খুব কাছাকাছি, রাইট? অথবা তুমি 63 সেট করে রাখছো, কিন্তু ইনস্ট্রুমেন্টাল ড্রিফটের কারণে তোমার 63 হয়নি, জাস্ট তোমাকে শো করতেছে হয়তো 60 অথবা 61 হয়েছে, রাইট? 30 মিনিটের জায়গায় কিছুটা কম টাইম মেনটেন করলাম। That will actually lead to a improper pasteurization and will ensure survival of this thermodynamic bacteria. Most incidents of coliform, for example, E. coli, found in milk are an indication of the post-pasteurization contamination. Okay, E. coli normally effective pasteurization distraction হয়, but কোনো কারণে pasteurized milk যদি E. coli পাও, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে it was because of post-pasteurization contamination. মাইক্রোকক্কাই আমরা এখানে যা আলোচনা করতেছি সবগুলো কিন্তু থার্মোডিউরিকের আন্ডারে, ওকে? এখানে লিস্টেড করা আছে, এবং খুব বেশি মনে রাখার দরকার নেই, মাথা নষ্ট করার দরকার নেই, জাস্ট 2-3টা মনে রাখলেই হবে। ইস ক্যাটাগরি Micrococci and Microbacterium are divided almost exclusively from heavily contaminated milking equipment. যদি কখনো এই Micrococci and Microbacterium তোমরা পাও either in raw or in pasteurized milk, raw milk এ পাইলে তো ওই 3 সোর্সের এক সোর্স থেকে, আর pasteurized milk এ পাইলে again post pasteurization contamination either from one or combination of that 3 sources of microbes. Most of the thermodiuric organisms do not multiply appreciably in raw milk. Thermodiuric তোমরা জানো যে এটা কিছুটা হাই heat tolerant, around 45 or a little more. So raw milk যখন ইভেন তুমি রুম টেম্পারেচারে যদি রেখে দাও, ইলাপস করো, লেফট আউট করো ফর সাম আওয়ার্স, এখানে আদার ব্যাকটেরিয়া গ্রো করলে থার্মোডিউরিক ব্যাকটেরিয়া অত বেশি পরিমাণে গ্রো করবে না, বিকজ ইট রিকোয়ার লিটল মোর টেম্পারেচার, রাইট? এন্ড ফ্রিজিং কন্ডিশনে হলে তো কোথায় নেই। সো থার্মোডিউরিক ব্যাকটেরিয়াটা তোমার বর্তমান যেমন আমাদের এনভায়রনমেন্টাল টেম্পারেচার অ্যারাউন্ড 35, এইখানে হয়তো তুমি যদি মিল্ক রুম টেম্পারেচারে রেখে দাও যেখানে 35 or more temperature, সেইখানে হয়তো গ্রো করবে। But if the temperature during, for example, temperature during winter condition, thermodiuric bacteria will not multiply that much. Okay,
সাইক্লোট্রপ তোমরা জানো যে 3 থেকে 5-এ এটা গ্রো করতে পারে। মোস্ট কমনলি অকারিং সাইক্লোট্রপ ইন র মিল্ক আর শোন ইন দ্য প্রিভিয়াস টেবল। এখানে দেখো সবগুলো আগে তোমরা আলোচনা করেছো তোমাদের অ্যাসাইনমেন্ট প্লাস আমিও কিছুটা বলার চেষ্টা করছি। Some of these psychotrope, when growing in the refrigerated milk, produce extracellular heat-stable lipids that contribute to the development of rancid flavor, as well as proteinase and that degrade casein. Okay, কিছু সাইক্লোট্রপ আছে, সাইক্লোফিলিক ব্যাকটেরিয়া আছে যেগুলা extracellular enzyme produce করে even in the refrigeration condition because it is cyclotrop, and extracellular enzyme which is heat stable lipase, okay, সেগুলো আছে তোমার মিল্ক ফ্যাট ব্রেকডাউন করে এবং রেসিড ফ্লেভার ডেভেলপ করতে পারে if the storage time is prolonged, as well as some of the protein degrading cyclotrop can degrade casein as well. Okay, Pseudomonas, this is genus which in most cases produce both lipolytic and caseinolytic enzyme. এই যে একটু আগে বললাম যে হিট স্টেবল লাইপেজ প্রডিউস করে এবং প্রোটিনেজ এনজাইম যেটা ডিগ্রেড করে কেজিন। ওয়ান অফ দ্য এক্সাম্পল আছে সিউডোমোনাস ফ্লোরোসেন্স। এই স্পেসিস এই মাইক্রোবসটা হচ্ছে বোথ lipolytic and caseinolytic enzyme produce করে। As a result, it can degrade milk fat, lipolytic action as well as caseinolytic action. Caseinolytic হচ্ছে casein breakdown যে action সেটা। The gram-negative cyclotrop are destroyed by pasteurization, but their enzyme remain active. Again, আগেও বলেছি যে spore forming bacteria অথবা extracellular যে enzyme producing যে ব্যাকটেরিয়াগুলো, এই ব্যাকটেরিয়াগুলো হিট মানে ট্রিটমেন্টে ডিস্ট্রয় হলো তাদের যে প্রোডাক্ট এটা রয়ে যায়। As a consequence, these bacteria are considerably important in manufactured milk product and most commonly associated with post pasteurization contamination. So আমরা জানি যে তোমার পাস্টুরাইজেশন দিয়ে আমরা ডিস্ট্রয় করতে পারবো, বাট এরপরেও যদি পাওয়া যায় ইভেন মিল্ক প্রোডাক্টে যদি পাওয়া যায়, মিল্ক প্রোডাক্ট নরমালি পাস্টুরাইজড মিল্ক থেকে হয়, সেখানে পাওয়া গেলে আমরা ধরে নেব আইদার পাস্টুরাইজেশন পোস্ট পাস্টুরাইজেশন কন্টামিনেশন অর contamination during processing of the milk product. The cyclotrop microflora derived from teat surface are poorly identified. Normally teat surface থেকে আমরা আইডেন্টিফাই ওইভাবে রিকগনাইজ করি না, কারণ তোমরা জানো যে আমাদের দেশি কন্ডিশনে ইভেন টেম্পারেট কান্ট্রিতে শীত প্রধান কান্ট্রিতে হলেও আমাদের ফার্মের ভিতরে বার্ন ইনসাইডে তোমার 15 থেকে 21 ডিগ্রি একটা কমফোর্টেবল টেম্পারেচার মেইনটেইন করা হয়, অলদো ইটস স্নোয়িং আউটসাইড। যার জন্য সাইক্লোট্রপ হচ্ছে মানে কাউ অরিজিন থেকে আডার অরিজিন থেকে ওইভাবে রিকগনাইজ করা হয় না, পোরলি আইডেন্টিফাইড। However, inadequate cleaning and inadequate use of disinfectant for cleaning as well as disinfecting milk equipment continue to be the main source of cyclotrop. এটা হচ্ছে যে মিল্ক ইকুইপমেন্ট যদি প্রপারলি ক্লিন না হয়, ওই যে মিল্ক স্টোন অথবা বায়োফিল্ম ফর্ম করে মিল্ক ইকুইপমেন্টের এজ গুলাতে, অ্যাঙ্গেল গুলাতে অথবা তোমার পাইপলাইনে, মিল্ক সাইলোতে, সেগুলা নর্মালি পোস্ট পাস্টুরাইজেশন কন্টামিনেশনের যদি হয় সাইক্লোট্রপ দ্বারা, তাহলে এগুলা হচ্ছে মেইন রোল প্লে করে মাইক্রোবিয়াল এন্ট্রিতে সাইক্লোট্রপ, স্পেশালি সাইক্লোট্রপ। কোলিফর্ম ব্যাকটেরিয়া, খুব ডিটেলস আমি যাব না, শুধু বলি অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া। অপরচুনিস্টিক বুঝো তোমরা? 40 জন থেকে 2 জন চলে গেছে, কোথায় চলে গেছে? অপরচুনিস্টিক কি? সুবিধাবাদী, গুড। সো এরা মানে ঘাপটি মেরে থাকবে, বুঝছো? ইউজুয়ালি কিছু করবে না, কিন্তু যখন তোমার ইমিউনিটি ফল করবে তাদের জন্য এটা ডমিনেটিং এনভায়রনমেন্ট, তখন তারা তাদের রিয়েল রূপ শো করবে। ওকে, এই জন্য অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া বলে। এইটা মানে
নরমালি হচ্ছে তোমার হিট ট্রিটমেন্টে কিল হয়, বাট এরপরও তোমার পাস্তুরাইজ মিল্ক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিল্ক প্রোডাক্ট এখানে থাকতে পারে। যদি থাকে তাহলে এটা ধরে নিতে হবে তোমার এটা ফিকাল কন্টামিনেশন। হ্যাঁ, এই ফিকাল কন্টামিনেশনের ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয় প্রেজেন্স অফ ইকোলাই অথবা কোলিফর্ম ব্যাকটেরিয়া মিল্ক অর মিল্ক প্রোডাক্ট। ওকে, এবং গ্রেড তো আগে দিয়ে দিছি, রাইট? যে 10টা কম থাকলে তাহলে ওকে, 10টা বেশি থাকলে তোমাদের ধরে নিতে হবে যে এটা ফিকাল কন্টামিনেট। ওকে, আর এখানে আরেকটা স্ট্যান্ডার্ড চলে আসছে, কোলিফর্ম কাউন্ট রেগুলারলি ইন এক্সেস অফ 100, মানে টোটাল 100 পার ml। এখানে আসলে পার ml হবে, এটা -1 দেওয়ার কথা, মাইনাসটা উপরে যায়নি, আমি পার ml দিয়ে দিচ্ছি এখানে। Per ml is considered by some sanitarian to be evidence of unsatisfactory production of practices leading to the environmental contamination or fecal contamination. এটা একবারে বইয়ের ভাষা, এই কেমিস্ট্রি বই থেকে। এখানে বলা আছে সাম স্যানিটারিয়ান, যারা মিল্ক হাইজিন এক্সপার্ট, ওকে, তাদেরকে স্যানিটারিয়ান বলা হয়। যে কিছু কিছু স্যানিটারিয়ান যে যদি মানে টোটাল কাউন্ট 100 এর বেশি হয় তাহলে সিরিয়াস contamination, post pasteurization contamination, especially from the environment, তারা ইন্ডিকেট করে, রাইট? প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক এইখানে আমি যা লিখেছি তা অ্যাকচুয়ালি আচ্ছা একটু ইয়ে করি। প্যাথোজেনের তোমার এনভায়রনমেন্টাল সোর্স থেকে যেসব মাইক্রোবস এন্ট্রি করে র মিল্কে, তার মোস্টলি হচ্ছে spoilage bacteria, এবং in most cases the spoilage bacteria are not that harmful যদি ইমিউনিটি তোমার স্ট্রং থাকে। বাট যে মেস্টাইটিস কজিং যেসব ব্যাকটেরিয়া আছে এগুলা কিছুটা হার্মফুল হিউম্যান হেলথের জন্য। ফর এক্সাম্পল স্ট্রেপ্টোকক্কাস এই জেনারেশন আন্ডারে যেগুলো আছে, স্পেশালি যে তোমার মেস্টাইটিস কজিং ব্যাকটেরিয়া, স্টাফাইলোকক্কাস, ঠিক আছে, এগুলা তোমার হচ্ছে হিউম্যান হেলথের জন্য কিছুটা না কমপ্লিটলি এটা অবজেকশনেবল। কনজাম্পশন অফ র মিল্ক অথবা পাস্তুরাইজড মিল্ক অথবা any kind of dairy product or food containing enterotoxin leads to the symptomatic illness like nausea, diarrhea, abdominal pain and so on, যেগুলো হচ্ছে তোমার ফুডবর্ন ইলনেসের সাইন এন্ড সিম্পটম। এগুলো হচ্ছে তোমার মোস্টলি যদি প্যাথোজেনিক মাইক্রোবস দ্বারা কন্টামিনেটেড হয় এবং সেটা যদি প্রপার হিট ট্রিটমেন্ট না হয়, অথবা হিট ট্রিটমেন্ট হলো যদি পোস্ট পাস্টারাইজেশন কন্টামিনেটেড হয় মিল্ক অথবা মিল্ক প্রোডাক্ট, তাহলে প্রাইমারি যেসব সিম্পটোমেটিক ইলনেস সেটা মোস্টলি সিমিলার টু ফুড পয়জনিং ইলনেস এগুলো, বিকজ অফ দ্য এই যে এন্টেরোটক্সিন, যেটা তোমার আগেই বলেছি যে স্পোর এবং কিছু কিছু এন্টেরোটক্সিন অথবা এনজাইম, এগুলা তোমার হিট ট্রিটমেন্ট স্টেবল, এগুলা হিট ট্রিটমেন্টের পরেও রিমাইন্ড করে, রাইট? সো এগুলাই অ্যাকচুয়ালি মানে বিসাইডস ব্যাকটেরিয়া অথবা উইদাউট ব্যাকটেরিয়া, এগুলা কিছুটা তোমার ইলনেস অনসেট করার জন্য রেসপন্সিবল। All of these pathogenic bacteria are destroyed by pasteurization, except Clostridium perfringens and Bacillus cereus, which can survive the pasteurization process because of their ability of sporulate. Sporulate is a sperm forming ability. কয়টা বাজে? 11:30 সময় শেষ, রাইট? জি স্যার। সো এখানে আমরা শুধুমাত্র ইয়ে দিয়েছি তোমার প্যাথোজেনিক ব্যাকটেরিয়াল লিস্ট র মিল্কে, আসলে ফ্রম র মিল্ক। সবগুলা দেখে ভয় পাওয়ার কারণে সবগুলা মনে রেখে মাথা নষ্ট করার দরকার নেই, জাস্ট তোমরা ক্যাটাগরি ওয়াইজ 2-3টা করে মনে রাখো, রাইট? এখানে তো ডিকেটের আন্ডারে একটাই আছে, কক্সিজিলা ল্যাবরেটরি, ভাইরাস কিছু কিছু আছে, আর এগুলা ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি মনে রাখতে হবে না, কারণ তোমাদের
সবই ব্যাকটেরিয়া, হ্যাঁ, মোস্টলি। হ্যালো হ্যালো, না না আসেন। তো এখান থেকে জাস্ট 2-3টে করে মনে রাখার ট্রাই করবো। টাইপস অফ মাইক্রো অর্গানিজম ইন স্টোরড মিল্ক, অ্যাকচুয়ালি এটা খুব বেশি বলার কিছু নাই। এগুলা যেগুলো দেখবা হচ্ছে যে মানে হিট স্টেবল, হ্যাঁ, হিট ট্রিটমেন্ট অথবা পাস্টারাইজ টেম্পারেচার সার্ভাইভ করতে পারে, যেমন স্পোর ফার্মিং অথবা এন্টারোটক্সিন প্রোডিউসিং যেসব ব্যাকটেরিয়া আছে, এগুলো স্টোরড মিল্কে রিমেইন করতে পারে যদি প্রপারলি পাস্টারাইজড হয়। আর যদি আদার দেন দিস অন্য আদার ব্যাকটেরিয়া পাও, সেগুলো হচ্ছে তোমার পোস্ট পাস্টারাইজেশন কন্টামিনেশনের কারণে থাকবে। এবং এনি কাইন্ড অফ ব্যাকটেরিয়া পাইতে পারো, আইদার সাইক্লোট্রোক, থার্মোডিরিক, মেসোফিলিক, হোয়াটএভার। সো ইন দ্যাট কেস তোমাদের প্রসিজার করতে হবে ওগুলা পোস্ট পাস্টারাইজেশন কন্টামিনেশনের কারণে হয়েছে, আইদার ইট ইজ বিকজ অফ one or combination of that three sources: environment, milking equipment, handling, processing, whatever. এবং পাস্টারাইজেশন, আচ্ছা এটা আর পড়বো না, এটা মনে হয় লাস্ট স্লাইড, এটা আর না পড়ে এরপরে আমরা এটা লাস্ট নেক্সট ক্লাসে এটা পড়ে পাস্টারাইজেশন কন্টামিনেশন পড়ে হচ্ছে আমরা মাইক্রোবায়োলজি অফ মার্কেট মিল্ক পড়ব। তোমাদের কি কালচার পড়ানো হয়েছে অথবা অ্যাসাইনমেন্ট করা হয়েছে কালচার? না স্যার। আচ্ছা, তাহলে কালচার আমি পড়াবো, ডিফারেন্ট টাইপস অফ কালচার এবং মাইক্রোবায়োলজি অফ কালচার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। আমি আর ক্লাসে জয়েন করব। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোয়েশ্চেন প্লিজ। স্যার আপনি বললেন যে পাস্টারাইজেশনের পরে মিল্কে মাইক্রোবেস ফর্ম করে হলো একভাবে, আর পাস্টারাইজেশনের আগে র মিল্কে মাইক্রোবেস ফর্ম করে তিনটা ওয়েতে। এই তিনটা ওয়ে স্যার কি কি? মানে এন্ট্রি কথা বলছো? এন্ট্রি? জি স্যার, পাস্টারাইজেশনের পরে বলছেন যে পোস্ট পাস্টারাইজেশনের মাধ্যমে, পোস্ট পাস্টারাইজেশন কন্টামিনেশনের মাধ্যমে ইকোলি ফর্ম করে, আর র মিল্কে তিনটা ওয়েতে ফর্ম করে। এই তিনটা ওয়ে স্যার কি কি? তিনটা ওয়ে আছে, এনভায়রনমেন্ট একটা আছে আর্ডার, আর একটা আছে মিল্কিং ইউটেন্সিলস অর ইকুইপমেন্ট। জি স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।